হাই বন্ধুরা, আমি দেব। আজকে আমি হাজির হয়েছি বাংলার প্রাণ, বাংলার সাংস্কৃতিক রাজধানী কলকাতা ঘুরতে। শহরটা শুধু রসগোল্লা, হাওড়া ব্রিজ কিংবা ট্রামেই সীমাবদ্ধ নয়। কলকাতার প্রতিটা গলি, প্রতিটা কোণে লুকিয়ে আছে ইতিহাস, সাহিত্য আর আবেগের ছোঁয়া। অনেকের কাছে কলকাতা একটি ধুলোময় এবং একটি জ্যামজটপূর্ণ শহর, কিন্তু যদি আপনি কলকাতার ইতিহাস, কলকাতার ঐতিহ্য খুঁজে বের করতে পারেন, সত্যি এই শহরটা অসাধারণ। চলুন এবার একসাথে এক্সপ্লোর করি সিটি অফ জয়, কলকাতা। আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের গর্ব এক ঐতিহাসিক স্থাপত্যর সামনে, যার নাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ এটা আমাদের কাছে একটি পরিচিত নাম। অনেকে এটাকে সামনাসামনি দেখেছেন বা অনেকে ফোনে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই হাওড়া ব্রিজের ইতিহাস? এই হাওড়া ব্রিজ কিভাবে তৈরি হয়েছে? এই হাওড়া ব্রিজ কত সালে এবং কারা তৈরি করেছে? চলুন আজকে একসাথে এক্সপ্লোর করি এই হাওড়া ব্রিজের ইতিহাস, হাওড়া ব্রিজের সৌন্দর্য এবং হাওড়া ব্রিজের আশেপাশে থাকা মানুষের জনজীবন। সাল 1878 হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগের কথা। হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগে এই হুগলি নদীর উপরে আর একটা ব্রিজ বানানো হয়েছিল, যার নাম ছিল পল্টন ব্রিজ। এটা নির্মাণ করা হয়েছিল 1878 সালে এবং নির্মাণ করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির অধীনে তৎকালীন ব্রিটিশ সরকার। এটি ছিল একটি ভাসমান সেতু, যা বানানো হয়েছিল বড় বড় লোহার পল্টন বা ভাসমান নৌকার উপরে। তখনকার সময় এই ব্রিজটি মাঝখান দিয়ে খুলে ফেলা যেত, যাতে নদীর বড় বড় জাহাজ চলাচল করতে পারে। কিন্তু বর্ষাকালে জলের অনেক চাপ এবং জোয়ার ভাটার কারণে যাতায়াত অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেত। সময়ের সাথে সাথে ট্রাফিক ও মানুষের ভিড় বেড়ে যাওয়ায় এই ব্রিজটি যথেষ্ট ছিল না। তাই পরবর্তীতে মজবুত, আধুনিক এবং স্থায়ী একটি ব্রিজের প্রয়োজন মনে করা হয়, আর ফলাফল আমাদের হাওড়া ব্রিজ। এই ছিল পল্টন ব্রিজের ইতিহাস। এবার চলুন আমাদের হাওড়া ব্রিজের ইতিহাসে প্রবেশ করি। হাওড়া ব্রিজটি নির্মিত হয়েছিল 1943 সালে ব্রিটিশ আমলে। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, যার দৈর্ঘ্য 705 মিটার। ব্রিটিশ আমলে এই ব্রিজটি তখনকার টেকনোলজির এক অনন্য উদাহরণ ছিল, কারণ তখনকার সময়ে কোনো নাট বল্টু ছাড়া শুধুমাত্র রিবেট দিয়ে তৈরি এমন একটি ব্রিজ, যার 750 মিটার দৈর্ঘ্যে নদীর মাঝখানে একটা পিলারও নেই। ব্রিজের শুধু প্রথমে একটা পিলার এবং শেষ একটা পিলার, আর এই দুটো পিলারই যুগ যুগ ধরে এই ব্রিজকে দাঁড় করিয়ে রেখেছে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এবং লাখ লাখ যানবাহন এই ব্রিজ দিয়ে পারাপার হয়। এবং হ্যাঁ, এটা সব থেকে বড় কথা যে পুরো পৃথিবীর ভিতরে হাওড়া ব্রিজ শুধু একটাই। মানে পুরো পৃথিবীতে এরকম একটা ব্রিজই আছে যেটা নাট বল্টু ছাড়া তৈরি করা এবং নদীর ভিতরে কোনো পিলার না দিয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। এই ব্রিজটি যখন তৈরি হচ্ছিল, মানে 1937 সালে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই ব্রিজে ব্যবহৃত হওয়া সম্পূর্ণ লোহা ভারতেই তৈরি করা হয়েছিল। এটা শুধুমাত্র একটি সেতু নয়, বরং কলকাতার সংস্কৃতি ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক। স্বাধীনতার পরে 1965 সালে এই ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। এই যে আমি এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, আমার আশেপাশে যতদূর চোখ যায় প্রাণ চালচল্য, ট্রাফিকের আওয়াজ ও মানুষের ব্যস্ততা, সবকিছু মিলিয়ে যেন একটা আলাদা অভিজ্ঞতা। হাওড়া ব্রিজ শুধু একটি ব্রিজ নয়, এটি একটি জীবনধারা। এখানে আসলে আপনি পাবেন কলকাতার আসল ছোঁয়া। পাশে রয়েছে মল্লিক ঘাট, ফুলবাজার, স্ট্রিট ফুডের গলি আর হাওড়া স্টেশন। চলুন এবার একটু যাওয়া যাক হাওড়া ব্রিজের নিচে, মানে ফুলবাজারে। ফুলবাজার এটা হলো কলকাতার সব থেকে বড় ফুলবাজার। আমি যখন গিয়েছি তখন সন্ধ্যে 6টা, মানে আমি 20% বাজারও পাইনি। মূল বাজার হয় ভোর 4টে থেকে। ভোর 4টের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফুল চলে আসে ট্রেনের মাধ্যমে এই ফুলবাজারে। এই বাজারে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকার ফুল বেচা কিনা হয়। যদি আপনারা বলেন তো কোনো একদিন 4টা-5টার দিকে উঠে ফুলবাজারে এসে আপনাদের জন্য পুরো একটা ভিডিও বানাবো, যদি চান কমেন্টে জানাতে পারেন। এবার চলুন ফুলবাজারের ভেতর দিয়ে একটু সামনে আগানো যাক, মানে মণিকলিকা ঘাটের দিকে যাওয়া যাক। মণিকলিকা ঘাট এমন একটি জায়গা যেখানে আপনি আসলে হাওড়া ব্রিজকে খুব সুন্দরভাবে, পুরোপুরিভাবে দেখতে পাবেন। এই ঘাটে যদি আপনি রাতের বেলায় আসেন তাহলে দেখতে পাবেন রাতের হাওড়া ব্রিজ, যেটা সত্যি ম্যাজিক্যাল। উফ ভাই, লাইটিং, ট্রাফিক আর হাওয়ায় ভেসে আসা গঙ্গার গন্ধ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা, যা গেঁথে থাকবে আপনার হৃদয়ে আজীবন। আপনি যদি কখনো কলকাতায় ঘুরতে আসেন তাহলে হাওড়া ব্রিজ মিস করবেন না, কারণ আপনি এখানে আসলে শুধুমাত্র একটি ব্রিজ নয়, আপনি একটি পুরো জীবন্ত ইতিহাসকে অনুভব করতে পারবেন। হ্যাঁ, অনেক তো হাওড়া ব্রিজ নিয়ে কথা হলো, এবার চলুন আরো সামনে আগানো যাক। এবার আমরা মণিকলিকা ঘাট থেকে হেঁটে হেঁটে যাবো বাবুঘাটের দিকে বা প্রিন্সেস ঘাটের দিকে। তো এখন আমরা যাচ্ছি প্রিন্সেস ঘাটের দিকে হাওড়া ব্রিজ থেকে।
ফাইনালি আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক প্রিন্সেস ঘাটে। অনেকে বলে এই প্রিন্সেস ঘাটের নাম কোনো এক ব্রিটিশ রাজকন্যার নামকরণ থেকে নেওয়া হয়েছে। এই যে প্রিন্সেস ঘাটের পাশে যে সেতুটি দেখছো, এই সেতুটির নাম বিদ্যাসাগর সেতু। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম থেকেই এই সেতুর নামকরণ করা হয়েছিল। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 1979 সালে এবং এটা উদ্বোধন করা হয় 10 অক্টোবর 1992 সালে। এই প্রিন্সেস ঘাট এবং বিদ্যাসাগর সেতু মিলে একটি সুন্দর পর্যটক স্থান গড়ে উঠেছে। এই প্রিন্সেস ঘাটে বেশিরভাগ মানুষ ছবি তুলতে আসে, আর এই প্রিন্সেস ঘাটে অনেক অ্যালবামের শুটও হয়ে থাকে। এই যে আপনি এখন যেটা দেখছেন, মানে প্রিন্সেসের নামে যে স্থাপত্যটি আছে, চলুন জেনে আসি এটা কিভাবে তৈরি হলো। সাল 1941 সালে ব্রিটিশ রাজত্বকালে হুগলি নদীর তীরে একটি জায়গাকে নামকরণ করা হয় জেমস প্রিন্সেসের নামে, যিনি একজন ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত ও প্রত্নতত্ত্ববিদ ছিলেন। এরপর 1943 সালে প্রিন্সেসের স্মৃতিতে ওই জায়গাতে একটি প্যারাডিয়ান শৈলীর স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। তারপরে প্রিন্সেসের স্মৃতিস্তম্ভ থেকে ওই ঘাটের নামকরণ করা হয় প্রিন্সেস ঘাট। তো আজকে আমরা অনেক ইতিহাসের পাতায় ডুব দিলাম, অনেক ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করলাম। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিও আপনি কোন জায়গা সম্পর্কে বা কোন ইতিহাস সম্পর্কে দেখতে চান। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর নিজের জীবনের সময় ফুরিয়ে যাওয়ার আগে দুনিয়াটাকে চোখ ভরে দেখুন এবং এনজয় করুন।